আমার সোর্স যেটা বললো হাদি ভাইকে যে কোনোভাবেই মাইনাস করে দেওয়া মতো চিন্তা ভাবনা আছে। যেদিন উনি আক্রমণের শিকার হয় সেদিন সকালে আমি নিজে সশরীরে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এতটা ভগ্ন দশা আমি আমার চাকরির জীবনে কখনো দেখি নাই, আপনারাও সম্ভবত দেখেন নাই। আর হেফাজতে যদি নেওয়ার দরকারই হয়, আপনাদের যদি এতই অযোগ্যতা থাকে, আমি নিজে আপনাদের হেফাজতে যাচ্ছি। আমি হাদি ভাইকে বারবার সতর্ক করেছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন। কারণ হাদি ভাই আমাদের ধীরে ধীরে জাতীয় সম্পদ হয়ে উঠেছিল। ওসমান হাদি ভাই আমাদের জন্য দ্বিতীয় শেরে বাংলা। আমার কাছে মনে হয়েছিল তার কাছে এই মেসেজটা পাঠানো খুবই গুরুত্বপূর্ণ এবং নিজে গিয়ে আমি চেষ্টা করেছি। এবং যেদিন উনি আক্রমণের শিকার হয় সেদিন সকালে আমি নিজে সশরীরে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করেছি। জানি না আল্লাহ উপর থেকে কী লিখে রাখছেন, আল্লাহর লেখা তো আর আমরা খণ্ডাইতে পারবো না। আমি চেষ্টা করেছি। আমার জীবনের সবথেকে বড় ব্যর্থতা, আমি কারো হাত ধরে কথা দিয়েছি ভাই আমি আপনার পাশে থাকবো, আর তার পাশে থাকতে পারি নাই। এটা আমার জীবনের এটাই প্রথম এবং এটা আমার জীবনের বড় ব্যর্থতা। দেখেন, আমি আসলে শামীম হাসান, আপনারা জানেন আমি সাবেক পুলিশ কর্মচারী, র্যাব 10-এ দীর্ঘদিন কর্মরত ছিলাম। সোর্স মেনটেন করতে হয়েছে। আমি দেশের পাহারাদার, আমি জুলাই যোদ্ধাদের পাহারাদার, আমি আপনাদের পাহারাদার। এটা আমি আসলে এর ভিতর ছিলাম, 14-15 বছর ছিলাম। আমি সোর্স মেনটেন করা শুরু করেছি মূলত জুলাইয়ের পর থেকে। কারণ দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা এতটাই ভঙ্গুর হয়ে গেছে, মানে এরা ভাঙতে ভাঙতে ধুলাই মিশে গেছে। কালকে আমাকে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি র্যাব হেডকোয়ার্টার থেকে ফোন দিয়ে আমার কাছে জিজ্ঞাসা করা হয়, ভাই যাদেরকে আমরা ফেসবুকে দেখতেছি যে দুজনকে সাসপেক্ট করা হয়েছে, এরা আসলে এর ভিতর থাকতে পারে কিনা। আমি তাদেরকে একটাই জবাব দিয়েছি, ভাই আপনারা যদি নিজেরা বাঁচতে চান, নিজেদের পিঠ বাঁচাতে চান, আমাদের মতো কিছু অসহায় যারা আমরা জুলাই যোদ্ধাদের সাথে থেকে তাদেরকে সহযোগিতা করতে চাই, এদেরকে গ্রেপ্তার করে ফেলেন। তাহলে কী হবে, আপনাদের পিঠটাও বেঁচে যাবে, আর যারা মূলত এই অপরাধের সাথে জড়িত তারাও বেঁচে যাবে। আর তো তা যদি না পারেন, দয়া করে আপনাদের ঘিলুটা খুলে হাঁটুতে রেখে দেন, আর হাঁটুর যে এটা আছে, মজ্জাটা আছে, সেটা আপনারা ঘিলুতে দিয়ে দেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এতটা ভগ্ন দশা আমি আমার চাকরির জীবনে কখনো দেখি নাই, আপনারাও সম্ভবত দেখেন নাই। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এখন থেকে চেষ্টা করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতর যারাই জুলাইয়ের পক্ষে কাজ করতে চায়, দেশের পক্ষে কাজ করতে চায়, তাদের সাথে তথ্যগুলো আদান প্রদান করে, তথ্যকে সমন্বয় করে আগামী দিনগুলোতে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্রটা, গেরিলা আক্রমণের যে ষড়যন্ত্রটা, এটা যেন আমরা মোটামুটিভাবে কিছুটা রুখে দিতে পারি। সাধারণ মানুষের নির্বাচনী গণহত্যা বলতে আমরা যেটা বুঝি, নির্বাচনী পরবর্তী যে গণহত্যাটা চলে, এটা যেন একটু কমিয়ে আনতে পারি। হাদি ভাই এর আগেও একটা সংবাদ সম্মেলনে আপনাদেরকে বলেছিলেন যে প্রায় 30টা নাম্বার থেকে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। হাদি ভাই কিন্তু এটা আমলেও নেন নাই, এবং আমার মনে হয় যে উনি কোনো থানাতেও জিডি করতে যান নাই কিংবা নিজের নিরাপত্তার জন্য যান নাই। উনি মানুষটাই এরকম, উনি না ভয় পান না কাউকে ডরান, এবং উনি আমার মনে হয় যে একেবারেই সহজ সরল একজন মানুষ। ওনার সাথে দুর্নীতি দমন কমিশনের অফিসের সামনে দেখা হলো। আমি ফরিদপুর থেকে চলে আসলাম নিউজটা পাওয়ার সাথে সাথে। ওনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম উনি কেন যেন এই দুর্ঘটনা ঘটার আগের দিন বিকেলে, সন্ধ্যার একটু আগে, বৃহস্পতিবার, তারপরে ভাইয়ের সাথে মাগরিবের নামাজ পড়লাম, ডিআইজি অফিসের যে মসজিদ চাচ্ছে ওখানে নামাজ পড়লাম, নির্বাচনী প্রচার প্রচারণে একটু অংশ নিলাম। আমার মনে হলো যে ভাইকে এই বিষয়টা আরও একটু জটিলভাবে বোঝানো দরকার, বিস্তারিতভাবে বোঝানো দরকার। কালচারাল সেন্টারে গিয়ে আমি আধা ঘন্টারও অধিক সময় ভাইকে পুরো বিষয়টা বলছি। যেহেতু আওয়ামী লীগ একটা কর্মসূচি ডেকেছে, আজকে তাদের মশাল মিছিল, আজকের দিনে, বিশেষ করে আজকের দিনে তাদের লকডাউন আছে, আপনার লাইফের উপর থ্রেট আছে, এবং এই বিষয়টা আমি গণমাধ্যমেও বলেছি যে এটা ঘটতে পারে। এরকম তথ্যটা একেবারে নিশ্চিত করে বলা যায় যে আপনার উপর হামলাটা হতে পারে, এই তথ্যটা নিশ্চিত। আমার সোর্স যেটা বললো যে হাদি ভাইকে যে কোনোভাবেই মাইনাস করে দেওয়া মতো চিন্তা ভাবনা আছে। এখন আপনারা দেখেছেন যে গণ অধিকারের নুরু ভাইয়ের উপর যে হামলাটা হয়েছিল, ওই হামলা, তারপরে ফুয়াদ ভাইয়ের উপর হামলা, আর এই হামলাটার ধরন কিন্তু একেবারেই ভিন্ন। আমাকে হেফাজতে নেওয়া লাগবে কেন? আমি তো এমনিতেই সবাইকে সহযোগিতা করতেছি, তথ্য দিয়ে সহযোগিতা করতেছি। আর হেফাজতে যদি নেওয়ার দরকারই হয়, আপনাদের যদি এতই অযোগ্যতা থাকে, আমি নিজে আপনাদের হেফাজতে যাচ্ছি। চাপ বলতে আসলে দায়িত্ব জ্ঞানহীনতার জায়গা থেকে পুলিশ অন্ধকারে যেভাবে দৌড়াচ্ছে, ওই ফেসবুকে কার 2টা ছবি ভাইরাল হচ্ছে তার পিছনে দৌড়াচ্ছে, ঘটনাস্থল অনেকেই পরিদর্শন করতেছে না, সিসি ফুটেজ নেওয়ার যে
মানে এত দেরি করে কেন সিসি ফুটেজ নিতে হবে? কালচারাল সেন্টারে এক সপ্তাহ আগে থেকে যে দুইটা ছেলে আসা যাওয়া করতেছিল, 2 সপ্তাহ আগে থেকে আসা যাওয়া করতেছিল, আপনারা শুনেছেন, তাদের ফুটেজ নিতে এত দেরি হচ্ছে কেন? এনারা, আমার মনে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাচ্ছে যে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসা গুন্ডাপান্ডা আমাদের জুলাই যোদ্ধাদেরকে নিহত করবে, তাদের উপর আক্রমণ করবে, আবার নিরাপদে চিটাগাং সিলেট সীমান্ত দিয়ে পার না হওয়া পর্যন্ত আমাদেরকে গ্রেপ্তার করে আপনাদেরকে একটা বুঝ দিবে যে তারা পার হয়ে যাক, তারপরে হয়তো তারা একটা ওই আপনাদেরকে ডেকে বলবে যে ব্যাপারটা এরকম না, আমরাই জড়িত ছিলাম।